শরীর খারাপ, তার উপর তুমি ওকে চালাচ্ছ। এরা বন্ধু, চোখ দিয়ে জল বেরোচ্ছে ওর, এটা কেন রাগাচ্ছে? হ্যাঁ, আচ্ছা অঙ্ক বই খাতা বার করো। দাঁড়াও, সহিষ্ণু দুদিন পরে বাবাতে জল শোকাবে না, তো এখন ও বলবে, দেখবা কেমন লাগে তখন। এখন রাগিনি। আচ্ছা তাহলে আমাদের জ্যামিতি না বীজগণিত কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার বলছে কম্পোজিট সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন করবো না, এবারে ত্রিভুজ অঙ্কন এটাও করবো না। সর্বসমতা ধারণা বলতে সিলেবাসে না, আমাদের হলো হচ্ছে দাঁড়াও দিনই। আচ্ছা আমাদের হচ্ছে 12 নম্বর অধ্যায় হলো বীজগণিত সূত্রাবলী। ত্রিভুজের ধর্ম তো আগে করেছি না, ত্রিভুজ অঙ্কন নয়, ত্রিভুজ অঙ্ক এবার আছে। দাঁড়াও 12 নম্বর অধ্যায় বের করি। সমান্তরাল এটা নোট দেবো, ত্রিভুজের ধর্মের কিচ্ছু নেই, পড়াবো না। আচ্ছা ত্রিভুজের ধর্মের নোট দেবো, সময় দূরত্ব করাতে হবে। সময় দূরত্ব অঙ্কে করায় 15 নম্বর অধ্যায়, চলে আসো। আচ্ছা এবার সময় দূরত্ব না দুভাবে করা যায়, সময় দূরত্ব এই অঙ্কগুলো দুইভাবে করা যায়। ও আবার কি সব লিখছে, অঙ্ক হচ্ছে না, করো। ফোন গরম হয়ে যাচ্ছে কেন? ও গরম কি হয়েছে? আচ্ছা দূরত্ব সময় গতিবেগের অঙ্কগুলো, হ্যাঁ ওর তো প্রবলেম আছে, কি করে যাবে? হ্যাঁ তুমি বাহানা দিয়ে তোমার মা ফোন করে দিলে যদি, কোনো ব্যাপার না। এই শোনো, দূরত্ব সময় গতিবেগের অঙ্ক দুইভাবে করা যায়, একটা হচ্ছে ঐকিক নিয়মের সাহায্যে, আরেকটা হচ্ছে সূত্রের সাহায্যে। তো তোমরা কিসের সাহায্যে করতে চাও? তিনটে সূত্র আছে, সব অঙ্ক হয়ে যাবে। আর যদি বলো না ঐকিক নিয়মে করবো, তাহলে এক একটা অঙ্ক 1.5-2 পাতা করে হবে, অনেক বড় বড় হবে। তো তোমার কি দেখ, ওর বলার দরকার, ও বলবে, যেমন সায়নের মাস্টারমশাই আছে, আমাদের কিছু করার নেই, তোমার যেটা করার সেটা করতে হবে। হেভি লাগলো কিন্তু শুনে, মন ভরে গেল। এরকম কথাবার্তা 2-4 জনকে তুলে আনবা, তাহলে তো ভালো লাগে সকাল সকাল। আচ্ছা প্রথম সূত্র, দূরত্ব সমান সমান দূরত্ব গতিবেগ গুণ সময় 2। দূরত্ব সময় গতিবেগ হেডিং করে নাও, হেডিং এ লেখো দূরত্ব সময় গতিবেগ, তার 3টে সূত্র হবে। আচ্ছা গতিবেগ সমান সব আছে, এই যে গতিবেগ, দূরত্ব বাই সময়, আর 3 সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ হয়েছে। দীপ লিখে নাও এগুলো সূত্র। হেডিং এ কি লিখবা? হেডিং এ করে নাও হচ্ছে চ্যাপ্টারের নাম দিয়ে নাও, দূরত্ব সময় গতিবেগ, চ্যাপ্টারের নামটা দিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ সূত্র না, সূত্রের খাতায় লেখো। হ্যাঁ দা পরের দিন থেকে না, এই 3টের পরীক্ষা নেবো না,
3টে তোমরা মুখস্থ করে আসবা, না পারলে 20 বার করে উদ্বোস করাবো। হ্যাঁ অনলি 20তেই হয়ে যাবে। বাহ, ছোট অঙ্কটা এতক্ষণ পরে একটুখানি হয়েছে। নাম্বার তখন দেওয়া যাবে না, তুমি লিখে নিয়েছো? আচ্ছা, দূরত্ব সময় গতিবেগের বিষয়টা হচ্ছে কি বলতো, যখন তুমি দূরত্ব অতিক্রম করছো তখন দুটো জিনিস কাজ করে, বুঝছে? এবার দূরত্ব অতিক্রম করার জন্য সাইকেল থাকতে পারে, তাই না? তাহলে সাইকেল যখন তুমি চালাচ্ছ দুটো জিনিস কাজ করছে দূরত্বের জন্য। কি কাজ করছে? সাইকেল যখন চালাবে সাইকেলের কি থাকবে? গতিবেগ থাকবে। সাইকেল 1 ঘন্টা সময়ে 60 কিমি যায়, মানে ঘন্টায় 60 কিমি তার গতিবেগ, ঘন্টায় 60 কিমি তার গতিবেগ। এখন মনে করো গতিবেগ তাহলে ঘন্টায় 60 কিমি, তাহলে 1 ঘন্টা সময় ধরে যদি তুমি সাইকেলটা চালাও তাহলে কত কিলোমিটার যেতে পারবা? 60 কিলোমিটার। বুঝতে পারলাম? তাহলে যখন আমি দূরত্ব বার করছি তখন গতিবেগ আর সময়কে কি করতে হবে? গুণ করতে হবে। এবার দূরত্ব বাদে যখন বাকি দুটো বিষয় বার করবো, মানে গতিবেগ অথবা সময় বার করব, তখন মনে রাখতে হবে যে তখন কিন্তু আর গুণ হবে না, শুধু ভাগ হবে। এবার ভাগের ক্ষেত্রে সহজ বিষয়টা হচ্ছে কি, সবসময় দেখো দূরত্ব উপরে থাকবে। সূত্রের দিকে বোর্ডের দিকে তাকাও, দেখো যে গতিবেগ যখন বার করেছিলাম গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, আর নিচে দেখো সময় লেখা আছে সময় সমান সমান, তার মানে দূরত্ব বার করার সময় গুণ হবে গতিবেগ আর সময়ের, মানে বাকি দুটোর গুণ। আর যখন অন্যগুলো দূরত্ব বাদে বাকিগুলো বার করছি তখন দূরত্বকে অন্যগুলো দিয়ে ভাগ করতে হবে। এই হচ্ছে সাধারণ 3টে নিয়ম। তাহলে বলো তো দীপঙ্কর, সময় সমান সমান সূত্র কি হবে? গতিবেগ। আর বিশ্বজিৎ, গতিবেগ সমান সমান? তুমি বলো, দূরত্ব সমান সমান? দূরত্ব সমান সমান দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা সূত্রে লেখা থাকবে না, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা সূত্রে লেখা থাকবে না সেটা হচ্ছে কি, প্রত্যেক ক্ষেত্রে যখন আমরা কোনো দুটো বিষয়ের মধ্যে গুণ ভাগ যা কিছুই করি তাদের একক যেন সমান হয়। মানে ধরো গতিবেগ আছে মিটার পার ঘন্টা, 60 মিটার পার ঘন্টা, আর তোমাকে দূরত্ব বলে দিয়েছে যে 40 কিলোমিটার। এবার বুঝবা তাহলে গতিবেগে দূরত্বের এককটা কি হলো? মিটার। আর দূরত্বের একক কি বলেছে? কিলোমিটার। তো দুটো একই জিনিস না আলাদা জিনিস? আলাদা। দূরত্বের আলাদা আলাদা একক না, মিটার আলাদা কিলোমিটার আলাদা। তা মিটার আর কিলোমিটার একই জিনিস, তাই তো? তাহলে তখন আমাদের কি করতে হবে? এককগুলোকে সমান করে নিতে হবে, তারপরে আমরা কাটাকুটি করব বা গুণ ভাগ যা কিছু করব। ঠিক আছে? যদি সমান না করি তাহলে কিন্তু অঙ্ক মিলবে না, পয়েন্টে ভুল আসবে। তো এবার হচ্ছে অঙ্ক শুরু করা যাক। দেখো কোষে দেখি 15, পেজ নাম্বার 187। আরে সব পারবো। এখানকার একের অঙ্কটা বলেছে যে, কোষে দেখি 15 বার করো, পেজ নাম্বার 187, কোষে দেখি 15 বার করেছো? দেখো একের অঙ্কটা বলেছে, আমি শনিবার 2 ঘন্টায় 3 কিমি পার ঘন্টা, ধন্যবাদ, 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। কিন্তু রবিবার ওই একই সময় 11 কিমি পার ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজি।
সরল না ব্যস্ত। তাহলে এখানে সম্পর্ক টম্পর্ক খুঁজতে বলেছে, আমরা সব খুঁজবো না, আমরা সরাসরি অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, বইতে দুটো ভাবেই করে দিয়েছে, একবার করেছে হচ্ছে ত্রৈরাসিক নিয়মে, আর একটা করেছে সূত্র দিয়ে, আমরা সূত্র দিয়েই করবো। আচ্ছা, তাহলে অঙ্কটায় প্রথমে কি বলেছে, শনিবারে কি বলেছে, 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। তাহলে কিছুটা পথের কি বার করব আমরা, দূরত্ব সময় গতিবেগের মধ্যে কি বার করব, দূরত্ব বার করব, তাই না? তাহলে আমরা কি লিখবো, লেখো। আমরা লিখবো যে 13 কিমি পার ঘন্টা বেগে শনিবারে 13 কিমি পার চিহ্ন ঘন্টা বেগে 2 ঘন্টা সাইকেল চালালে পার চিহ্ন 2 ঘন্টা সাইকেল চালালে শনিবারে 13 কিমি পার ঘন্টা বেগে 2 ঘন্টা সাইকেল চালালে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত পথ। তাহলে বলো, অতিক্রান্ত পথ মানে দূরত্বের সূত্র কি হবে, গতিবেগ গুণ সময়। তাহলে গতিবেগ কত, 13 কিমি পার ঘন্টা গুণ 2 ঘন্টা, হয়ে গেল। একটা জিনিস দেখো তো, সময়ের এককগুলো দুটোতে একই আছে না আলাদা আছে? দেখো, গতিবেগের ক্ষেত্রে সময়ের একক ঘন্টাতে আছে, আর সময়ের ক্ষেত্রে এককটা ঘন্টাতেই আছে, তাহলে একক একই আছে, তাহলে আমাদের চিন্তা নেই। আচ্ছা, তাহলে এখন 13 দুগুণে 26, এখানকার ঘন্টা এখানকার ঘন্টা কেটে যাবে, উত্তর হচ্ছে 26 কিলোমিটার। কি বোঝা গেল? তাহলে শনিবারে কত কিলোমিটার সাইকেল চালিয়েছে, এবং 11 কিমি পার ঘন্টা গতিবেগে 2 ঘন্টা সাইকেল চালালে, আচ্ছা এটা কি বারে চালিয়েছে, শনিবারের পরে রবিবারে, হ্যাঁ রবিবার, আজকে আজকে তো রবিবার না। আচ্ছা, 2 ঘন্টা সাইকেল চালালে অতিক্রান্ত পথ, তাহলে বলো স্বর্ণদীপ, সূত্র কি অতিক্রান্ত পথের সূত্র, বাকি দুটো রাশির গুণফল, গতিবেগ গুণ সময়। তাহলে এখানে গতিবেগ কত, হ্যাঁ লিখবা, অঙ্কের সময় লিখবা, পরীক্ষার হলে লেখার দরকার নেই, এখন সূত্র মুখস্থ করবা, তাই লিখবা। হ্যাঁ, স্ট্যান্ড নড়িয়ে দিছো, কেন নড়ালে, ওইখানে স্ট্যান্ড আছে তাই গুঁতো মারতে হবে, বেশি নড়েনি অবশ্য, দূরেই রাখে, কি অত্যাচার স্ট্যান্ডের উপরে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 2 ঘন্টা, তাহলে কিমি, তাহলে বলো শনিবারে বেশি দূরত্ব না রবিবারে, শনিবারে 26, রবিবারে 22, শনিবারে বেশি। কোশ্চেনে বলেছে যে শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম, তাহলে লিখবো শনিবারে 26 মাইনাস 22 কিমি পথ বেশি গেলাম, তাহলে কি লিখবো, অতএব বেশি কি করে বার করব, বেশি কম বার করতে একটাই নিয়ম, মাইনাস করতে হয় বড় থেকে ছোট, কম বললেও মাইনাস করতে হবে, কত কম। তাহলে শনিবারে 26 মাইনাস 22 কিমি সমান সমান 4 কিমি পথ বেশি গেলাম। এবারে হোস্ট দিয়ে উত্তরটা লিখে নেব। সহিষ্ণু কি বুঝতে পারলে? খুব ভালো।
হুম। দাদা গরিব, তোমাদের আমি আগেও বলেছি, এখনো বলছি, গরিবকে যার খরচ বেশি, ঠিক আছে? বাকিরা বড় লোক আর ওদের খরচ কম, আমার খরচ অনেক বেশি, ওটা হচ্ছে প্রবলেম। তুমি জাপানে চলে যাও, সব খরচ বেশি, একদম কম মাথা, হ্যাঁ দাম বেশি। সব চোর বাইরে থেকে কিনলাম। লেখো লেখো। গরিব কাপড় মতো আমি গরিব কাপড় কিনা। আরে না না দাদা, তোমরা বকো না, তো না বকে চুপ থাকো তো। এত কথা বল। আর সবথেকে বড় কথা হচ্ছে দল বেঁধে ঘুরতে গিয়ে না মজা নেই। তুই স্টেশনে যাই দোকানগুলো বড়ি হয়ে যায়। এই জাস্ট আমার সবথেকে খারাপ লাগে, লোকে ঘুরতে যায় এক সপ্তাহের মধ্যে 15 জায়গা ঘুরে আসে। 15 জায়গা যদি ঘুরে, কি ঘুরলো? কি মানে ঘোরার, মানে সাধারণ ঘোরার উদ্দেশ্য কি তাই জানে না, মানুষ ঘুরতে যাচ্ছে। তুমি চায়ের দোকান খোলো, দিয়ে ওই হচ্ছে ডলি চা আলার মধ্যে ফেমাস হলে ফালতু। জিপ থেকে রান্না করবে। চায়ের দোকান করে লোকে দেখে তো রিপোর্ট করতে তো পছন্দ না, মাসে পদের মধ্যে করে আছে এটা পুরো শেষ আছে। হ্যাঁ, মাইক্রোসফটের মালিক ওটা। ওই যে ইয়ে চা খেয়ে রাস্তার পর চা খায়নি। अरे बिल गेट्स नाকি বিল গেটস। बिल गेट्स और सारे चाय ये मुझे वन चाय दी ओके चाय না না, ওটা ওগুলো স্ক্রিপ্টেড হয়। তাহলে वो जो वो छोड़ा नीरज जानতো, হ্যাঁ, ওকে ও জানতো না, কাকে দেখা করা হয়েছে। ও পরে জানতে বললো। ভালো, অসুবিধা কিছু নেই। বিল গেটস যদি রাস্তায় এখন দাঁড়িয়ে পড়ে না, তাহলে ওই রাস্তা ওকে জেড প্লাস সিকিউরিটি দিতে হবে। বিল গেটসকে, পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি যদি হয়, রাস্তা দাঁড়িয়ে চা খেতে পারবে না, ইচ্ছা হলেও পারবে না। প্রবলেম তো এখানে। वो चार दुकान भेगे देवे। হ্যাঁ, ভেঙে দেবে না, ঠিক আছে এটা ফেমাস প্রবলেম আছে। আগের দিন গঙ্গাগুলোকে লরিতে চুমু দিয়ে চলে যাচ্ছে। ছি 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 ছি। কাকে? কথা বলবো তো, হ্যাঁ গঙ্গা লাগি কেন? আমরা গাড়ি যাচ্ছি আর গঙ্গা গাড়ি পড়েছে না বলতে ও হ্যালো করতে করতে চলে যাচ্ছে না, এসব ভুল করতে নেই তো। আর ট্রাফিক তে রাতে বলছে শুনছে না গঙ্গা দাঁড়িয়ে অত অত ব্যস্ততা কিছু, ফোন থাকলে যাওয়ার দরকার নেই, চুপচাপ বসে থাকো, একবার ফোন করুন। নিশ্চয়ই বলছি চলো চলো চলো, আর যে তোদের সাথে যায় ওই রাস্তা রাস্তা পার সবসময় একা একা হবা। রাস্তায় কাউকে চিনতে নেই, কিন্তু সাহেবও চিনতে নেই। হুম, শিক্ষক বই বেড়া, কি হয়েছে? পেটুকু টাকা রাস্তায় যদি সেদিকে দেখে যায় খুব সমস্যা করেছে সেদিকে দেখি। আরে ঠিক আছে, রোড যখন রোড রাস্তা পার হবা, তুমি তোমার মতো আলাদা পার্সোনালি পার হবা কাউকে চিনবে না। কি করবে? ব্রিজ করবে? তোর মনে হয় লোকে ব্রিজের উপর দিয়ে যাবে? আরে বাপরে লোক ব্রিজের নিচ দিয়ে যাবে, ব্রিজ ওপর ফোন না ভিডিও এরকম করে ছবি তুলে ভিডিও ও বলছো ব্রিজের উপর দিয়ে, শোনো, ব্রিজের উপর দিয়ে সাইকেল তুলতে যতটা না কষ্ট হবে, তার থেকে লোকে এতটা কুড়ে 2 হাত ঘুরে আসে না, সাইকেল নিয়ে ব্যারিকেডের উপর দিয়ে লাফ মেরে রাস্তা পার হয়, আর ব্রিজের উপর দিয়ে লোক রাস্তা পার হবে? ঠিক আছে ব্রিজের উপর যদি করে ওরে পাশে ফুটলে এটা একদম ঝামেলা কি মানে ও তো ওর উপরে টিকটক করবে। তুমি স্বপ্ন দেখো ব্রিজের, কাজ নেই ব্রিজ ওর বানাচ্ছে। উপরে টিকটক করবে। ব্রিজের উপর টিকটক পাতাকে নাম দিয়ে ব্রিজ হ্যাঁ, টিকটক করার জন্য ব্রিজের একটা ভালো একটা জায়গা, ওটা করবে। তুমি এখনো টোকোনি কেন? এতক্ষণ ধরে কি লিখছিলে? ইমা ছাড়া না আমি তো সবার খাতে টোকা, দেখো তো লোকের খাতে থেকে টোকো। সোমবার আমি লিখতে দেব 2 এর কোশ্চেন কেউ যাবে না। দাদাও কারণের দোষ কথা নিজের ব্রিজের উপর 2 এরটা 2 নাম্বার প্রশ্ন। আমি সোমবার
বাজারে গেলাম 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবারে গেলাম 15 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয়, তবে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসাব করি। এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় সম্পর্ক সরল না ব্যস্ত সমানুপাত বার করি। আমরা সমানুপাত দিয়ে করছি না, ভেবে লাভ নেই আমাদের। তা যাই হোক, তা এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই অঙ্কে কি বার করতে বলেছে, এই বিষয়ে ট্রকনিকোণ এতক্ষণ তো এতক্ষণ ধরে কি করছিলে? গল্প করছিল। আচ্ছা, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে কি বার করতে হবে, সময় বার করতে হবে, তাই না? সমানুপাত দরকার নেই তো আমাদের, কেন করব? এখানে কত বলেছে? বলেছে বলেছে কি হয়েছে, আমরা ওই নিয়মে করবো না। আচ্ছা, তাহলে এখানে যেটা বলেছে, যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো আর কত কম সময় লাগলো হিসাব করি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে সময় আমাকে বার করতে হবে। প্রথম দিন কতটা সময় লাগলো, দ্বিতীয় দিন কতটা সময় লাগলো। তাহলে অহনা বলবা সময় সমান সমান সূত্র কি? দূরত্ব বাই গতি। অল টাইম যখনই সময় বার করছো অথবা গতিবেগ বার করছো, মনে করবো কি দূরত্ব থাকবে কোথায়, ওপরে, বাদ বাকি দুটো নিচে, মনে রাখতে হবে। তাহলে এখন আমরা লিখবো যে সোমবারে 12 কিমি/ঘন্টা গতিবেগে, সোমবারে 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে 2 কিমি পথ যেতে সময় লাগে। সহিষ্ণু সূত্র কি? সময় বার করছি, তাহলে কিসের সূত্র? ও, চালিয়ে। হ্যাঁ, দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে বলো তো সোহম, দূরত্ব কত? কি দূরত্ব? দূরত্ব হচ্ছে 12 কিমি। বলো দীপ, দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 2 কিমি। 2 কিমি। দূরত্ব হচ্ছে 2 কিমি। আর গতিবেগ কত? তুমি বকো না, চুপ। গতিবেগ কত? কিমি/ঘন্টাটা গতিবেগ, তাহলে 12 কিমি/ঘন্টা। আচ্ছা, এখানে একটা জিনিস আগে দেখতে হবে কাটাকুটির আগে, যে উপরের কিমি আর নিচে কিমি আছে, তো দূরত্বের একক সেমই আছে না, তাহলে কাটাকুটি করা যাবে। 2 একে 2, 6 দুগুণে 12, তাহলে কত হলো 1/6 ঘন্টা, কারণ কিমি কিমিতে উঠে যাবে, সময়ের একক ঘন্টা হবে, তাই না? তো এখানে আমরা কিছু করবো না, এটাই থাক, ঠিক আছে? কিমি কিমি কাটবে? হ্যাঁ, কিমি কিমি কাটবে না? না কিমি টিমি কাটতে হবে না, সব ওটা উঠে যাবে। আচ্ছা, এটুকুনি হলো। এবং ও না, এটা না কাটলে প্রবলেম আছে। আচ্ছা, ঘন্টা থেকে আমরা এটাকে মিনিটে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে ঘন্টা থেকে মিনিটে যেতে হয় কি করে? উপরে 1 আছে, উপরে 1 লিখতে হয়, নিচে থাকলে লিখতে নেই। সৈন্য বলো, ঘন্টা থেকে মিনিট কি করে নিয়ে যাবো? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? ক্লাস 1-এ ভর্তি হব। বলো, ঘন্টা থেকে মিনিট কি করে নিয়ে যাবো? কত দিয়ে? ওইটা দিয়ে। আমি বলবো 12 কে 2 গুণ করতে হবে। ওই হচ্ছে 60 কে 1 ঘন্টা হয়। 60 দিয়ে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ। এই দেখো, তোমরা ভুলে যাও কেন? আমার আছে কি ঘন্টা, যাবো কোথায়? মিনিটে। তাহলে ঘন্টা আর মিনিট, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তাহলে যখন ঘন্টা থেকে মিনিটে যাবো, সংখ্যা বাড়লো না কমলো? 1 ঘন্টা ছিল, 60 মিনিট তো বাড়লো, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, ইজি। কেন একটু টাইম নাও ভাবার, হট করে বলার চেষ্টা করবো কেন? 60 মিনিট। আচ্ছা, তাহলে 6 দিয়ে 60 কাটলে কত হবে? 10। তো 10 একে 10 মিনিট। টোকো টোকো, বসে থাকো না। হুম, আচ্ছা, এরপরে এবং আচ্ছা, সোমবারের পরে কি বারে গেছি আবার? মঙ্গলবারে। মঙ্গলবারে 15 কিমি
পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে দু কিমি পথ যেতে সময় লাগে। মঙ্গলবারে 15 কিমি পার ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে 2 কিমি পথ যেতে সময় লাগে। বলো অয়ন, সময় সমান সমান সূত্র কি? দূরত্ব বাই গতি, ঠিক। মানে অত ভাববা না। এই অঙ্কগুলোর ক্ষেত্রে জিনিস কটা আছে টোটাল? 3টে। বার করছি সময়, তাহলে সময় তো হচ্ছে না, থাকলো কি দূরত্ব আর গতিবেগ। তাহলে দূরত্ব উপরে গতিবেগ নিচে, তাহলে শেষ। হ্যাঁ, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এক্ষেত্রে দূরত্ব কত বাসের জন্য? অরিজিৎ, দূরত্ব কত? 2 কিমি। বাজার বন্ধু দূরত্ব 15 কিমি পার ঘন্টা। তা দ্বীপ তো ভালোই অঙ্ক বুঝতে পারো, তো পরীক্ষা নিলে পারো না কেন? আচ্ছা, উপরে কিমি নিচে কিমি আছে না, তাহলে 2/15 ঘন্টা। তাহলে এখন ঘন্টা থেকে মিনিটে কি করে যাব দীপিকা? ঘন্টা থেকে মিনিট কি করে যাব? ঠিক, 2/15কে 60 দিয়ে গুণ করতে হবে। ইয়েস, তাহলে 15 দিয়ে কাটলে 4×15 60, আর 4 দুগুণে 8 মিনিট। আচ্ছা, তাহলে একটা জিনিস পেলাম যে প্রথম দিন দেখো গতিবেগ কম ছিল 12 কিমি পার ঘন্টা, তাই 10 মিনিট টাইম লেগেছিল। দ্বিতীয় দিন 15 কিমি পার ঘন্টা, গতিবেগ বেড়ে গেল, তাই সময় কি হলো? কম লাগলো। আচ্ছা, এবার বলেছি কি আমার কত কম সময় লাগলো, এবং না কত আমার কম সময় লাগলো। আচ্ছা, কবে বাজারে যেতে কম সময় লাগলো? সোমবার না মঙ্গলবারে? তো উত্তরে কি লিখবো? মঙ্গলবারে বাজারে যেতে 10 - 8 সমান, না না, হ্যাঁ, সমান সমান 2 মিনিট সময় কম লাগলো। স্কুল খুলুক, স্কুলে এই অঙ্কগুলো যখন করাবে দেখবে যে কোন নিয়মে করাচ্ছে। স্কুলে বিভিন্ন স্কুল বিভিন্ন নিয়ম ফলো করে। প্রসেসর অঙ্ক করে নাকি? আমি শুনেছি নাকি প্রসেসর মানে ওই বোর্ডের, শুনলাম বোর্ডে নাকি এক কোণাতেই অঙ্ক শেষ হয়ে যায়। হ্যাঁ, রাফের মতো অঙ্ক করে এক মাসে দুটো এক পেছন ইতিহাস আমি ফ্রিতে পড়িয়ে দিই। বইটা নিয়ে রিডিং পড়ে নেবা, 1 মাস পরে হোমওয়ার্ক নেবো। হ্যাঁ, সারা বই। তাহলে হয়, ঠিক। তা তোমার পড়াটাও ইতিহাস হয়ে যাবে তখন। আরে বাবারে বাবারে বাবারে। আচ্ছা, 3-এর অঙ্কটা গল্প বানাতে বলেছে। এবার গল্প বলেছে যে স্বর্ণদ্বীপের থেকে শিক্ষা সঙ্গীর দূরত্ব 4 কিলোমিটার। এখন স্বর্ণদ্বীপ যেদিনকে পড়তে আসতে চাই, সেদিনকে জোরে সাইকেল চালিয়ে চলে আসে, সেদিনকে চায় না। না, ওই অঙ্ক এইভাবে হবে না তো, ওই অঙ্ক আলাদা সিস্টেম। দেখো, যখন দুজনাই চলছে, তাহলে একটা সময়, যে সময়ের পার্থক্যটা, সেই সময় কিন্তু দুজনের রাস্তা অতিক্রম করেছে, ওর হিসাব আলাদা হয়। হ্যাঁ, সেটা আলাদা। হ্যাঁ, সেটা সেনপুর থেকে এখন আসতে তো খুব একটা অসুবিধা হওয়ার কথা না, একদম ওই সাইড দিয়ে গেলে পুরো সোজা। ওই জন্যই তো সমস্যাটা হয়, ওই সাইড দিয়ে যাবো, এখান দিয়ে পার হয়ে নেবো সোজা। ওই কলেজ যাই তো ওখান দিয়ে সাইকেল নিয়ে। হ্যাঁ, ওই সাইডে কলেজ আছে।
আর ইডলে বিয়ে করে ওই ব্লু ড্রেস যেটা আমার এখন ড্রেসেস কিনিনি, কিনতে হবে। না না, ইডলে। সত্যেন্দ্রনাথ চারের প্রশ্নটা, চারের প্রশ্ন তো তোমরা করে দেখাবা। তোমার দেখা তো হয় না না আমি করে দেবো, এটা আলাদা একটু। আগের একটুকে না বলে দিচ্ছি। কি লিখেছো? রাস্তা পার করতে মঙ্গলবারে গেলে বাজারে যেতে ওই রাস্তা পার করতে দেরি হয় আর গাড়িগুলো 10 - 8 = 2 মিনিট, সময় কম লাগে। তুমি অহনা না, এই বকছো কেন? হ্যাঁ কিছু করেছি গো করেছে না শরীর খারাপ একটু বকবক করে না, মাথা ঘুরে পড়ে যাবে কিন্তু। তখন ও আর খাবে না কিন্তু কেউ। সোনার পেট্রো শেষে গেছি সোনার ডিজাল দিয়ে সোনার আবার বললি না পুরাতন হয়ে সুযোগের সদ্য। আচ্ছা ঠিক আছে, চুপ। এ না মানলে তো হবে না, এতবার করে বলছি এদের। সায়নকে ওখানে পাঠিয়ে দিয়ে সোমকে এখানে নিয়ে আসি, ওর হেলান দেওয়ার জায়গা আছে তো, ওটাই ভালো। ওখানে ফ্যান আছে। তুমি বোধহয় চুপ করবো না, না? আর তুমিও চুপ করবো না? কোথায় চুপ আছো? বলো। ওই যে বলছে না কত কম সময় লাগবে, কত বেশি বা কত কম বললে মাইনাসই করতে হবে, বেশি থেকে কমটা মাইনাস। বেশি বুঝলে না? দেখো এই অঙ্কটায় বলেছে যে প্রথম দিন, মানে অঙ্কটা হিসাব করে পেলাম, প্রথম দিন টাইম লাগলো 10 মিনিট, দ্বিতীয় দিন কোশ্চেন হচ্ছে কোন দিন কম লাগলো, তাহলে দ্বিতীয় দিন কম লেগেছে মানে মঙ্গলবারে। এবার বলছে কত কম লাগলো, তো তুলনা করতে হবে, কার সঙ্গে তুলনা করবো? প্রথম দিনের সঙ্গে। প্রথম দিন 10 মিনিট লেগেছিল, দ্বিতীয় দিন 8 মিনিট, তাহলে কত মিনিট বেশি লাগলো? দ্বিতীয় দিন কত মিনিট কম লাগলো? বেশি না কম লাগলো? কত মিনিট কম লাগলো? 10 মিনিট লেগেছিল প্রথম দিন, দ্বিতীয় দিন 8 মিনিট, তাহলে ক মিনিট পরে থাকলো? 2 মিনিট। তো আর বিয়োগ করেই পেলাম তো, ঠিক করে পাবো। প্রাইমারি স্কুলের বাচ্চাদের মতো বললে হবে? এরম বলা হয় বাচ্চাদের, বলে মনে করো তোমার হাতে 10টা বিস্কুট ছিল, 8টা বিস্কুট বন্ধু নিয়ে নিল, এবার ছেলে কাঁদতে শুরু করে দিল, কেন 8টাও নেবে কেন? ও তা তো বুঝতে পারলাম না। বুঝাচ্ছে পরে না বলবে, মনে করো তোমাকে 10টা বিস্কুট ছিল, 8টা তুমি খেয়ে নিলে, তাহলে ছেলে বলবে এবার জল দিন। কি অশান্তি! 8টা খেয়ে নিয়েছি, জল খাবো। আচ্ছা, 4 কোশ্চেনটা আজকে লাস্ট কোশ্চেন। কোশ্চেনে বলেছে দেখো, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি? তাহলে বলো তো দীপ, গতিবেগ সমান সূত্র কি? দূরত্ব বাই সময়, একদম ঠিক বলেছো, তাহলে করে ফেলি। হ্যাঁ 3 নম্বরটা গল্প লিখতে বলেছি, তুমি লিখবা ইচ্ছা হলে। ঠিক আছে, এবার মনে হচ্ছে মার খাবে, নাহলে আর হচ্ছে না। আমার ভাল লাগে না মারতে, তাও কষ্ট মষ্ট করে মারতে হবে ওকে। চারের অঙ্কটাই বলেছে না, গল্প না করে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে লিখে ফেলি, বাস টি 12 কিমি। আচ্ছা এখানে না উত্তরে একটা জিনিস চেয়েছে, বলেছে না গতিবেগ ঘন্টায় কত, তাই না? তাহলে আমরা কি লিখবো? বাসটির অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত বলেছে?
12 কিমি। আচ্ছা সময় কত বলেছে? 40 মিনিট। কিন্তু কোশ্চেনের সময়টাকে কিভাবে রাখতে বলেছে? ঘন্টায়। তাহলে বলো তো রিম্পি, 1 ঘন্টা মানে কত মিনিট? তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে মিনিট থেকে ঘন্টায় আসবো, সংখ্যা কমবে না বাড়বে? 60 মিনিট 1 ঘন্টা, তাহলে মিনিট থেকে ঘন্টা কমে, তাহলে কি করবো, ভাগ না গুণ? ভাগ। 40/60 ঘন্টা। 0 0 2 দিয়ে কাটো, 2/3 ঘন্টা। সমৃদ্ধি বুঝতে পারলে? হ্যাঁ বলো। 60 মিনিট মানে কত সেকেন্ড? ওটা না না, 6 6 36। 60 মিনিট মানে 1 ঘন্টা, হ্যাঁ 3600 সেকেন্ড, ঠিকই আছে। 7 মিনিট মানে কত ঘন্টা? দেখছি ওর ফিউজ উড়ে গেছে। এতক্ষণ থেকে বোঝানোর পরে আমাকে বলছে 60 হলো কেন তলায়? ওরে মিনিট ছিল 40, মিনিট থেকে এসে ঘন্টা, কি করে আসতে হয়? 60 দিয়ে ভাগ করে। ওই জন্য 40কে 60 দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে বাই করে দিচ্ছি, বাই মানেই তো ভাগ, তাই না? আমাকে কেউ বলেনি, আমি তো তাই জানতাম 1 ঘন্টা দিয়ে ভাগ করলেও হবে, তাতেও চলবে। আচ্ছা এবার লিখবো কি, অতএব বাসটির গতিবেগ, বাসটির গতিবেগ। আচ্ছা বাসটির গতিবেগের সূত্র বলো। বাহ, দূরত্ব বাই সময়, বাই সময়। আচ্ছা এবার দূরত্ব কত আমাদের? 12 কিমি। আর সময় কত আমাদের? 2/3 ঘন্টা। তো 2/3 আছে, তো 2/3 লিখবো না? ওটা বাইয়ের নিচে বাই থাকতে পারে তো, নতুন শিখছো নাকি? ভুলে গেলে হবে? এত অঙ্ক করার পরে যদি ভুলে যাও। বাহ, সমান সমান। আচ্ছা 12 তো 12ই থাকবে, ভগ্নাংশের নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে হবে কি, উল্টে যাবে। 2/3 যেটা ছিল সেটা কি হবে? 3/2, পাশে চলে আসবে 3/2। আর উপর আর আচ্ছা এককটা লিখতে হবে কি, কিমি পার ঘন্টা। আচ্ছা এখানে পার মানে বাই, পার মানে বাই। এখানে দেখো, উপরে কিমি বাই, নিচে ঘন্টা আছে না, এখানে কি লিখবো, কিমি পার ঘন্টা। এখন 2 দিয়ে 6 3 6 কিমি পার ঘন্টা। একটু উত্তরটা মিলিয়ে নিও তো, মেলাও নি তো, মিলাও মিলাও, উত্তর মেলাও। নাম্বারে 4 নাম্বার করে দেবো, গোলমাল হবে কেন? হ্যাঁ কে বড় না ছোট? তা হারিয়ে গেল কি করে? হ্যাঁ এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী থেকে চাওয়ালাগুলো অনেক ভালো, আমি মোদির কথা বলিনি। আমাদের মুখ্যমন্ত্রী থেকে আমাদের দোকানের চাওয়ালাগুলো অনেক ভালো। ফালতু কি হয়েছে? আচ্ছা বাড়ির কাজটা লিখে নাও। মাতালদের কিছু বলার নেই।
একজনের দিলে একজনে আলাদা দিতে নেই। দুজন মিলে খেতে হয়, নিজে বেশি খেতে হয়, পাঁচজনকে কম। এরা মানে এইসব কত কে শিখালো? নিজে বেশি খেতে হয়, পাশের জনকে কম খাওয়াতে হয়, হ্যাঁ শেখাচ্ছে নিশ্চয়ই কেউ। কে শেখালো? আমি তো এতদিন জানতাম না, তুমি কি করে জানলে? 5 থেকে 13, হ্যাঁ আমাকে প্রত্যেকদিন টিকিট ধরে নিয়ে যাবে বলে দেখ প্রত্যেকে বাড়ি যাচ্ছি বললো আগের দিন দেখলাম ওই লোকরা বসছিল এটা মিথ্যে কথা আমাকে নিজে টেনে নিয়ে আসে। দেখো আমার কিন্তু ইচ্ছা করছে না, তাও যদি মারতে হয় কষ্ট মষ্ট করে মেরে দেবো। নতুন অঙ্ক না, বাইরে একটু মাথা খাটা অঙ্কগুলো নিয়ে পরের দিন করো। হ্যাঁ জেরক্স তো পরে দেবো, এখন দেবো না, পরীক্ষা আগে। পরিবেশ তোমার মতো ভালো কবে ছিল, খারাপ হলো আলাদা করে। আচ্ছা এটা এক্সট্রা পেজে বাস্কের মধ্যে রাখো তো। ও না ওই বাস্কটা দাও, বাস্কটা দাও। এই যে গল্পের ঝুড়িগুলো, এই ঝুড়ির ঢাকনা বন্ধ করো। তো দিদি এমএসসি টেমএসসি করা হয়ে গেছে? এমএ টেমএ করা হয়ে গেছে? বিএড শেষ হলো? কোন কলেজে করছে? ও আচ্ছা, তা বড়ই তো। তা এতদিন কি করছিল? জীবনে কি করবে? টিউশন পড়াবে সারা বছর? ছি কে না এ হ্যাঁ এটাও আমি তো 2 বছর পরে বিএড করছি, আমি তো 2 বছর গ্যাপ দিয়েছি মাঝখানে। হ্যাঁ তাও হতো, আমি তো 2 বছর গ্যাপ দিয়েছি মাঝখানে। বসতে ভালো লাগে না কলেজে, ওই বেঞ্চে বেকার পড়াই। ওর থেকে আমি ভালো পড়াই। দুজনা প্রাইভেট কলেজ না সব প্রাইভেট কলেজ, এই জন্য তো ভর্তি। আচ্ছা অহনা, রিম্পি, সায়ন, সহিষ্ণু, শুভ্র আসেনি, ঈশান আসেনি, অরজিৎ। হ্যাঁ তোমার লস হয়ে গেল, তুমি পরীক্ষা দিলে না। না কেউ যাবে না, আমরা খেলবো। দীপ দুর্লভ, ঠিকানা দেবো না, যা মানে খেলা ফার্ম করে ব্যাট দেবো না, খালি মারো। তোমাদের জঙ্গলের মধ্যে খেলো, আমবাগানে। আমবাগানে তো খেলি, সাদির আমবাগানে। চার মাঠা নাকি? আচ্ছা শোনো, আজকে তোমাদের যেটা পড়াবো জীবন বিজ্ঞানে, এই জীবন বিজ্ঞান না, তোমাদের পরিবেশে, সেই চ্যাপ্টারটা আজকে 24। পরীক্ষাতে আমি 23 তারিখ লিখেছি, সব বলা ও লিখেছো, যে খাতা দেখবে সে বলে দেবে ভুলভাল তারিখ লিখে। পেজ নাম্বার, আচ্ছা বিশ্বজিৎ শিক্ষক বই দাও। আর বাকিরা ছেলেগুলো মুখে আওয়াজ করার প্রয়োজন নেই, একদম চুপ করে বসবা, কোনো কথা হবে না। দাও বিশ্বজিৎ বই দাও। আচ্ছা এই যে ছেলেটা ওই সামনে এসে বসো।
না বসাও সামনে সামনে বসাও আমি মেয়েদের আইন বললাম এখানে না বসলে তুই বলেছিস একদম আল্লাহ বাড়ি যাবো দরকার আছে অরিজিৎ অত বকো না। কানে কানে আমার বোন আরে কথা কে বার করতে হবে না তো, শুনে নাও তারপরে বলবো। চ্যাপ্টারের লাস্টের একদম লাস্ট অধ্যায়, পাতা 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 পরিবেশ ও জনস্বাস্থ্য। বলো অয়ন, বাল্ব দেখেছো? বলো তো বাল্ব কে আবিষ্কার করেছিল? বাল্ব কে আবিষ্কার করেছিল? বাল্ব কে আবিষ্কার করেছিল বলো? বিজ্ঞানী টেরিস টেসলা না, কেনা বলো। বিজ্ঞানী এডিসন, বিজ্ঞানী রবার্ট থমাস এডিসন, রবার্ট না থমাস এডিসন। বাল্ব মানে যত রাজ্যে আজকের দিনে আমরা ইলেকট্রিক যন্ত্রপাতি ব্যবহার করি ম্যাক্সিমামই সব তার পেটেন্টেড, সব তার পেটেন্ট করা। পেটেন্ট মানে হচ্ছে এমন একটা ক্ষমতা যে মানে ধরো আমি কিছু আবিষ্কার করলাম, আমার আবিষ্কার হয়ে গেল, এখন লোকজন তো খুলে খেলে নিজের মতো বানিয়ে নিতে পারে। তো ওটা হচ্ছে এমন একটা ক্ষমতা যে আর কেউ বানাতে পারবে না, একটা টাইম থাকে, বুঝতে পেরেছো? আমাদের প্রত্যেকের বাড়িতে মিটার থাকে, মিটার পেটেন্টেড বাই থমাস এডিসন। বাল্ব, ইলেকট্রিসিটি সবকিছু থমাস এডিসন। মানে আগেকার দিনে বিজ্ঞানীরা বিদেশে যারা ছিল তারা প্রত্যেকে বিজনেসম্যান হতো, ব্যবসাদার ছিল। বলো, ওরা বলো বাল্ব ফ্রি, বাল্ব জ্বালানোর জন্য কারেন্ট লাগবে, কানেকশন কে নেবে? আমি মানুষ। আর দেবে কি? এডিসন। ওর গ্যাস দিলে আমি আচ্ছা তুমি বলো। কিভাবে বাড়াতে হবে কাঠামোটা তো বলতে হবে তো, হ্যাঁ হবে হবে হবে, একদম লাস্টে পরিবেশ ও জনস্বাস্থ্য আছে, ওটা হবে, আমরা ওটা করবো। আচ্ছা এবার শোনো, ব্যাপারটা হচ্ছে থার্মোমিটার। বলো তো ওই অহনা, আচ্ছা তোমাদের চুপ থাকতে বলা হয়েছে, বলো অহনা থার্মোমিটার কি কাজে লাগে? তাপমাত্রা মাপতে, শরীরের তাপমাত্রা মাপতে। আচ্ছা থার্মোমিটার আগেকার দিনে তুমি বলবা কি দিয়ে তৈরি করা হতো? কাঁচ, আর কাঁচের ভেতরে পারদ দেওয়া হতো। না না, এখন ইলেকট্রিক চলে এসেছে, এখন মোবাইল ফোনে থার্মোমিটার থাকে। না না, ও আছে, অনেক সিস্টেম আছে, যাই হোক ঘড়িতেও আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আগেকার দিনে যে পারদের থার্মোমিটার হতো, প্রবলেম হতো কি, বাই চান্স হাত থেকে যদি পড়ে যেত পারদ মাটিতে ছড়িয়ে পড়তো। পারদ হচ্ছে তরল ধাতু, পারদকে নর্মাল ন্যাটা দিয়ে মুছে ফেলা যায় না ওইভাবে, ঠিক আছে? হ্যাঁ এদিক ওদিক সরে যায়, এই হচ্ছে প্রবলেম, শোষণ করতে পারবে না। তো এই জন্য খুব প্রবলেম হতো। এবার পারদের গলনাঙ্ক খুবই কম, ওই জন্য হয় কি পারদ সাধারণ তাপমাত্রায় উদ্বায়ী হয়ে যায়। এমন করে আমি নাক দিয়ে পারদ টেনে নিলাম, পারদ বাষ্প আমার নাকের মধ্যে ঢুকে গেল, তাহলে ঢুকে ঢুকে কোথায়? আমাদের শরীরে পৌঁছাবে। এবার পারদ যেহেতু খুব ভারী, দেখা যাবে কি একদম পায়ের তলদেশে গিয়ে তলায় কালো কালো ছোপ সৃষ্টি করেছে। তাহলে এই ছোপগুলো কিসের জন্য তৈরি হয়েছে? পারদের জন্য। আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে, পারদ কি করবে? পারদ কি করবে? এখানে গিয়ে রাসায়নিক বিক্রিয়া করবে, দিয়ে পায়ের মধ্যে ক্ষত সৃষ্টি করবে, সারা গায়ের মধ্যে অন্যান্য বিষক্রিয়া সৃষ্টি করবে। তাছাড়া আরেকটা জিনিস, পারদ আরেকটা জিনিস ব্যবহার হতো আগে, দেখবা যে ওই CFL বলা হতো, এই পেঁচানো জিলিপির মতো বাল্ব। দেখবা যে ওই যে কোনো মেলাতে ইমিটেশনের দোকানে সাদা কালারের জিলিপি পেঁচানোর মতো বাল্ব থাকে না, ওগুলোকে বলে যে CFL। কি বলা হয়? CFL। ওগুলো হচ্ছে আগেকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে পারদ দিয়ে তৈরি করা হতো, মানে ওর ভেতরে কিছু পারদের মৌল ব্যবহার করা হতো। ফলে কি হতো, ওটা যখন ভেঙে ফেলে দেওয়া হতো, যেখানে ফেলতো সেখানে পারদের বিষক্রিয়া দেখা দিত। এবার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, কেমিক্যাল এর থেকেও কিছু কিছু ধাতু আছে, যেমন তামা, লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, পারদ, নিকেল, ইলেকট্রনিক্সে সব থেকে বেশি এই ধাতুগুলোর ব্যবহার করা হয়। লাইটে কি থাকে? অ্যালুমিনিয়াম আর নিকেল থাকে, দস্তা থাকে ইত্যাদি। তাই এই সকল ধাতু কি হয়, অজৈব যৌগ যখন যে মাটির মধ্যে মেশে তখন বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ তৈরি করে, যারা কি করে বিষক্রিয়া ঘটাতে পারে।
একটা গল্প শোনো, জাপান টেকনোলজির দিক থেকে খুবই উন্নত দেশ। তাহলে জাপান এই সিএফএল বাল্ব এবং প্রচুর ইলেকট্রনিক্স সেই সময়, আজ থেকে 100 বছর আগে 1908 সালের দিকে হতো, প্রচুর পরিমাণে তৈরি হতো, বড় বড় কারখানা তৈরি হয়েছিল। প্যানাসোনিকের নাম শুনেছো? প্যানাসোনিক হ্যাঁ, খুব ভালো ব্র্যান্ড, মানে ইলেকট্রনিক্স এর মধ্যে, অনেকের বাড়িতে টিভি টিভিও আছে। তা প্যানাসোনিক জাতীয় অন্যান্য প্রচুর কোম্পানি জাপানে ছিল। তারা কি করতো, তাদের তৈরি প্রোডাক্ট বানাতো। কিসের প্রোডাক্ট? ইলেকট্রনিক যন্ত্রপাতি। আর তার মধ্যে মিশে থাকতো কি তামা, নিকেল, পারদ, বিশেষ করে পারদ বেশি করে মেশানো হতো। এর ফলে কি হচ্ছে, যেগুলো যখন নষ্ট হয়ে যেত মানুষ কি করতো, সমুদ্রে ছেড়ে ফেলে দিত। জাপান তো সরু মতো দেশ, বেশি চওড়া না, লম্বা মতো, আর বেশিরভাগ সমুদ্র, সমুদ্রে জলে ফেলে দিত। তা জাপানের একটা শহর ছিল মিনামাটা। মিনামাটা শহরের নাম মিনামাটা। ওখানকার লোক কি করতো, সমুদ্র থেকে মাছ ধরতো, দিয়ে মার্কেটে বিক্রি করতো। হয়ে গেল। তাহলে এবার মিনামাটা শহরে লোক যেখান থেকে মাছ ধরতো, সেখানে হতো কি প্রচুর পরিমাণে পারদের থাকা, পারদ মিশে থাকা যে পদার্থগুলো বা ইলেকট্রনিক যন্ত্রপাতি, সেগুলো সমুদ্রের জলে ফেলা হয়েছিল, মানে ফেলা হতো দীর্ঘকাল ধরে। এবার সেখানকার মাছগুলো কি করতো, তার মধ্যে যে শ্যাওলা জমা, তার মধ্যে গিয়ে খাবার দাবার খেত। তাহলে শ্যাওলা যখন পারদ জাতীয় যৌগের উপরে জন্মাচ্ছে, শ্যাওলা তো তার মধ্যে দিয়ে খাবার দাবার শোষণ করার চেষ্টা করবে, তখন শ্যাওলার গায়ে কি ঢুকে যেত, পারদ। আর মাছ যখন ওই শ্যাওলা খেত, তাহলে মাছের শরীরে পারদ ঢুকে যেত। এখন মাছ সমুদ্র থেকে ধরে বাজারে চলে এলো, এবার খাবে কে? মানুষ। এবার ওই পারদটা ধীরে ধীরে অল্প অল্প করে মানুষের শরীরে প্রবেশ করতে শুরু করলো। একটা টাইম এলো, যেটা বলছে কি 1930 সাল, মানে 1908 দশকে বিপ্লব দেখা গেল, ইলেকট্রনিক বিপ্লব। 1930-এর দশকে কি দেখা গেল, ওই রোগটা কেন হচ্ছে, মানে মানুষের শরীরে একটা রোগ সৃষ্টি হচ্ছে, ওই যে ইলেকট্রনিক্স প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে ওই জন্য। তাহলে এখন ব্যাপারটাকে 1930 সালে কি দেখা গেল, মানুষ, বেড়াল, মানে যারা মাছ খায় প্রচুর, তাদের শরীরে এক ধরনের রোগ দেখা যাচ্ছে। 1956 সালে জানা গেল কি এই রোগের উপসর্গ, মানে বিভিন্ন যা ডাক্তাররা বোঝার চেষ্টা করেছে কি হচ্ছে বিষয়টা, রিসার্চ করতে অনেক টাইম লাগে। আজকের দিনে রিসার্চ অনেক তাড়াতাড়ি হয় কম্পিউটারের সহযোগিতায়। আগামী দিনে কম্পিউটারের মাধ্যমে সব রিসার্চ শেষ হয়ে যায়, মানে প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি, মানে করার ল্যাবের প্রয়োজন পড়বে না। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ আছে, অনেক কিছু আছে। যাই হোক, তা যেটা বলেছে কি, তো আজকের দিনে আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেগুলো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটার আমাদের হচ্ছে ওই যে ওই চিপসেট থাকে না, বলে যে প্রসেসর, হিলিও, ওইসব একগাদা থাকে, তাই না? কিছুদিন পরে আমাদের ভারতবর্ষে যে রিসার্চ চলছে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে। কোয়ান্টাম, কোয়ান্টাম মানে কি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো দিয়ে কম্পিউটার চলবে। হয়ে গেল। তাহলে আমাদের যে কোনো কিছু, আমাদের মানুষ, উদ্ভিদ, বাড়ি ঘর, সবকিছু কি দিয়ে তৈরি? পরমাণু অনুযায়ী তৈরি। তো ওই কম্পিউটারের মধ্যে যখন ওগুলো থাকবে, এবার আমরা ধর একটা রিসার্চ করব যে H2SO4 এর মধ্যে যদি আমি অ্যালুমিনিয়াম মিশিয়ে দিই, তাহলে কি কি হতে পারে। কম্পিউটারের মধ্যে ওই ডাটা দিলে অটোমেটিক্যালি কম্পিউটারের ভেতরে রিয়াকশন হবে, কম্পিউটারের ভেতরে সবকিছু হয়ে অটোমেটিক্যালি তথ্য বেরিয়ে আসবে, মানে আমাদের ল্যাবের প্রয়োজন পড়বে না। ডিএনএ স্ট্রাকচার, মানুষ লাখ লাখ বছর ধরে ডিএনএ স্ট্রাকচার খুঁজছে মানুষের। এক একটা স্ট্রাকচার করতে 10-12 বছর লাগছে, হাজার হাজার সায়েন্টিস্ট লাগছে। ওই কম্পিউটারের মধ্যে জাস্ট তথ্য দিয়ে দেওয়া, মানে এতদিনকার যে তথ্য আছে, বাড়ি বসে হবে না, তোমাকে সায়েন্টিস্টই হতে হবে। অত তুমি সাধারণ মানুষ কি করে বুঝবা? বুঝতে পারছো? তো এটা হচ্ছে সুবিধা, যে করোনা ভাইরাসের যে ডিএনএ ডিকোড করা, মানে কি করে সহজ হলো, সবকিছু কম্পিউটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে। খুব ইজি হয়ে যায়। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে পারদ ঘটিত দূষণ দেখা গেলো মানুষের শরীরে, দেখা গেলো পেশির খিচুনি, মানে রাত্রেবেলা ঘুমাচ্ছে হাত পা জোরে জোরে এমনি নাচছে, মানে পেশিতে খিচুনি দেখা যাচ্ছে। আচ্ছা, পরে দেখবে যে হচ্ছে কি দেহ ধনুকের মতো বেঁকে যাচ্ছে। পরেরটা হচ্ছে কি জিভ ও মুখের পেশি অসাড়, জিভের আর মুখের পেশি অসাড় হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে কি অনেক বিকলাঙ্গ, কথা না, অনেক বিকলাঙ্গ ও অন্ধ শিশুর জন্ম হচ্ছে। অনেক কিছু খোঁজ খবর নিয়ে জানা গেল যে এইসব রোগ তাদেরই বেশি হচ্ছে যারা সমুদ্র থেকে মাছ আর কাঁকড়া বেশি করে ধরে ধরে খাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এখন মাছ আর কাঁকড়ার শরীরে থেকে যে রোগগুলো হলো মানুষের শরীরে, দেখা যাচ্ছে কি হাতের উপরে, হাতের তালু, পায়ের তালু কি হচ্ছে, সবে কালো কালো ছোপ হচ্ছে। সেখান থেকে স্যাম্পেল নিয়ে যখন ল্যাবে টেস্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে ওর মধ্যে কি বেশি, পারদ ঘটিত যৌগের পরিমাণ বেশি। ওইসব কিছু হয়নি। তারপরে বোঝা গেল যে এই জিনিসটা পারদ ঘটিত একটা রোগ। এছাড়াও আমাদের রাজ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়
কিছু কিছু অঞ্চল আছে যেখানকার, আমার মামা বাড়ি উত্তর চব্বিশ পরগনা, ওখানকার স্যান্ডো গঞ্জিগুলো না হলুদ রঙের হয়। মানে ডলারের স্যান্ডো গঞ্জি কি কালারের হয় বাজারে পাওয়া যায়, সাদা হয়, 2-3 বার ওদের জলে কাচলে হলুদ হয়ে যায়। মানে জলের মধ্যে আয়রনের পরিমাণ এত বেশি, সে আর বলার কথা নেই। হলুদ কিনাই ভালো থেকে। না না হ্যাঁ, তাহলে তার মানে ব্যাপারটা হচ্ছে ওইখানকার জলে কিছু কিছু অঞ্চল আছে যেখানে জলের পরিমাণে আর্সেনিকের পরিমাণ খুব বেশি। এবার আগেকার দিনে মানুষ কি করতো, দেখো সবার প্রথমে মানুষ পুকুরের থেকে জল খেত, পুকুরে মানুষ গিয়ে স্বচ্ছ কাজ করতে শুরু করলো, তারপরে নির্দিষ্ট একটা পুকুর বানানো হলো যেখানে কেউ স্বচ্ছ কাজ করবে না, সবাই যাবে সুন্দরভাবে জল ভরে নিয়ে বাড়ি আসবে, এইটুকুনি, আর কিছু নোংরা মোংরা করবে না। তারপরে দেখো যে মানুষ সহ্য করছে না, কিছু ছেঁচড়া মানুষ আছে ওই জলে কেউ কাজ করে ফেলছে। তারপরে জল আসে। না না সবচেয়ে কাজ বলে বুঝলাম না। হ্যাঁ ওই যে ও বলে দিল। আচ্ছা তারপরে হচ্ছে মানে স্নান টান করা ওইসবের কথা। স্নান করতে যে গরু স্নান করে, স্নান করতে গিয়ে জলে মানে পানি বেশি হবে। বলে ভুল। স্নান করতে হবে। হ্যাঁ আচ্ছা এরপরে এই শোনো শোনো, এবার হচ্ছে যেহেতু স্বচ্ছ জলের কুয়োগুলো, এই কুয়ো না পুকুরগুলো নষ্ট হয়ে গেল, তো মানুষ কি করলো, নিজের বাড়িতে বাড়িতে কুয়ো বানালো, কুয়োর জল থেকে স্নান টান করতো, ওই জলই খেত, কারণ ও কুয়োর জলের মধ্যে থেকে নোংরা করছে না, ওটাই খেত। এবার তারপরে কি হলো, তারপরে আস্তে আস্তে কি হলো যে কুয়ো বানাতে প্রচুর খরচ হলো, দিয়ে আবিষ্কার হলো টিউবওয়েল। একবার পাইপ পুঁতে দাও, সারা জীবন ধরে জল তোলো, যেটা আমাদের বাড়িতেও আছে। এবার টিউবওয়েলে হলো কি, টিউবওয়েলে কি হতো যে আগেকার দিন তো কুয়ো খোঁড়ার সামর্থ্য তো সবার ছিল না, একটা বাড়িতে মনে করো জমিদার বাড়িতে 2-3টে কুয়ো থাকতো, এখন ওখান থেকে মানুষকে জল, যেমন এখনকার সজল ধারা, একটা জায়গায় সজল ধারা বানানো হয়, সব মানুষকে সেখান থেকে পরিষ্কার জলটা নিয়ে আসে। তারপরে মানুষ কি করলো, বাড়িতে টিউবওয়েল বসিয়ে নিল আস্তে আস্তে। এই টিউবওয়েল তো মানুষ নিজের মতো বসাচ্ছে, দেখা যাচ্ছে কি কোনো কোনো একটা অঞ্চলে, মনে করো দিকনগরের একটা অঞ্চল, উত্তর চব্বিশ পরগনা তো অনেক যে বড় জায়গা, নদিয়া জেলার মতো বড় জায়গা, নির্দিষ্ট কিছু গ্রামে দেখা যাচ্ছে কি মানুষের মধ্যে একটা বিশেষ রোগ দেখা যাচ্ছে, যে হাতের তালু হলুদ হয়ে যাচ্ছে, হাতের তালু কালো কালো ছাল উঠে যাচ্ছে, ঘা পাশটা দেখা যাচ্ছে। এইসব জিনিসপত্র কেন হচ্ছে, রিসার্চ করে দেখা গেলো কি, ওই স্যাম্পেলগুলো টেস্ট করে দেখা গেলো ওর মধ্যে আর্সেনিকের পরিমাণ বেশি, মানে জলের মধ্যে প্রচুর পরিমাণে আর্সেনিক আছে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের দাঁত ক্ষয়ে যাচ্ছে, কিছু কিছু অঞ্চলের মানুষের দাঁত ক্ষয়ে যাচ্ছে। আবার দাঁতের ওখান থেকে স্যাম্পেল নিয়ে কি দেখা গেল কি, তাদের রক্ত টেস্ট করে দেখা গেলো ওর মধ্যে ফ্লুওরিনের পরিমাণ বেশি। তার মানে আমরা কতগুলো মৌলের কথা বললাম, পারদ, আর্সেনিক, ফ্লুরিন, এই 3টে মৌলই কি করে মানুষের বিভিন্নভাবে ক্ষতি করে। তাহলে এখন হ্যাঁ তাহলে এখানে বলছে কি, এখানে কতগুলো কথা বলছে হাতের উপরের তালুতে, মানে হাতের উপরের তালু, এর তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ তৈরি হয়েছে। 2 নাম্বার চামড়া রং, শরীরের চামড়ার রং কালচে হয়ে গেছে। 3 নাম্বার বুকে ও পিঠেতে কালো কালো ছোপ দেখা যাচ্ছে। 4 নাম্বার পায়ের নানা জায়গায় ক্ষত। তাহলে এইগুলো যে কারণে হয় সেই রোগটার নাম কি, রোগটা নয় এটা হচ্ছে কোন ঘটিত রোগ, আর্সেনিক ঘটিত রোগ। আর দাঁতের ক্ষয় জাতীয় রোগ হলে বুঝে নেবে কি ফ্লুওরিন। বলেছে কি দাঁতে ছোপ দাগ দেখা যাচ্ছে, দাঁত ও হাড় প্রায় ভেঙে যায়, পিঠ ধনুকের মতো বেঁকে যাচ্ছে, চলার সময় হাঁটু দুটি ঠোকর খায়, হাঁটু দুটো ঠোকর, মানে আমাদের দুটো হাঁটুর মাঝখানে ফাঁকা থাকে, যদিও আমারটা নেই, আমার নখ নিয়ে আছে, অনেকের থাকে। চলে আসো সায়ন, দেখি তোমার হাঁটু দেখি, আমার ফাঁকা নেই। হাঁটু চেক হবে সায়নের এখন, ওর মধ্যে ঠিকই আছে। ওই দেখি 2 পা জোড়া লাগাও, লাগাও, এই যে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে না, যদি প্যান্টের জন্য আটকে গেছে, প্যান্ট যদি না থাকতো ফাঁকা থাকতো, তাহলে যাও, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক। এবার আমি যদি দাঁড়াই তাহলে আমার পা দেখা যাবে কি, আমার হাঁটু দুটো একদম ঠেকে গেছে, বোঝা যাচ্ছে কিন্তু হাতে ঢুকছে না, তাহলে এটাকে বলে নকনি, কি বলে সিনড্রোমটাকে, হ্যাঁ চাকরির ক্ষেত্রে এগুলো দেখে। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে মানুষের আর্সেনিক আর ফ্লোরাইড গ্রস্ত বিভিন্ন রোগ হলো। তাহলে এখন আমাকে পড়তে হবে যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে এই রোগটা দেখা যেত। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনায় আর্সেনিক ঘটিত রোগ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে বলছে, দাঁড়াও এবার বলছে যে আর্সেনিক কি তাহলে আমাদের শরীরের পক্ষে একদম ক্ষতিকারক না প্রয়োজনীয়, প্রয়োজন আছে কিন্তু খুব অল্প পরিমাণে। বলছে কি 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম, মানে 1 লিটার জলে 1 গ্রামের 5 ভাগের 1 ভাগ, বোঝা গেল এরকম। আর আরেকটা বলছে কি পশ্চিমবঙ্গের থাকা ভালো না থাকা স্বাভাবিক। আচ্ছা এরপরে কি বলেছে, পশ্চিমবঙ্গে বীরভূম, বাঁকুড়া, মালদা জেলার মাটির নিচে ফ্লোরিনের কিছু খনিজ আছে, মানে
মনে করো মাটির নিচে তো প্রচুর খনিজ পদার্থ থাকে, এবার মনে করো ফ্লোরিনের ঘটে যাচ্ছে। এখন মনে করো আমি কল পুঁতলাম, তা মাটির তলার যে আর্টেজিও কূপ থাকে তার জল তো মনে করো ফ্লোরিনের স্তরে কি হয়, ঠেকছে। যেই ঠেকবে কি হবে, রাসায়নিক বিক্রিয়া করবে। এখন নর্মালি রাসায়নিক বিক্রিয়া করলে প্রবলেম হয় না। কলের জল তুমি মগে করে তুলে আনবা, দেখবো যে স্বচ্ছ। 10-5 মিনিট ফেলে রাখবা, তারপরে লালচে লালচে হয়ে যায়। তার মানে কি, যখন জলটা তুলে আমি বাতাসের সংস্পর্শে আনছি, বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নতুন কিছু পদার্থ তৈরি হচ্ছে, যার ফলে জলটা কি হয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে যাচ্ছে। এটাও সেরকম, আর্সেনিক যুক্ত জলের নিচে মিশে আছে, কোনো প্রবলেম নেই, জল ঠিকই ছিল, কিন্তু যেই বাইরে তোলা হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে বিষাক্ত পদার্থ তৈরি করছে। আচ্ছা, তাহলে একটা জিনিস পেলাম, যদি হাতের তালুতে খসখসে ছোপ হয়, গায়ের রং কালচে কালচে হয়ে যায়, তাহলে আমরা কি বলবো, আর্সেনিক ঘটিত রোগ। যদি দাঁতের ছোপ দেখা যায়, দাঁত ক্ষয়ে যায়, ফ্লোরিন ঘটিত রোগ। যদি পায়ের তলার চামড়াতে ছোপ ছোপ দেখা যায়, পারদ ঘটিত রোগ কিন্তু ফ্লোরিন গঠিত না, আর্সেনিক গঠিত রোগেও তো পায়ের তলায় হয়। আচ্ছা, মানে পুরো সবকটা বৈশিষ্ট্য পড়তে হবে, একটা না। আচ্ছা, এবার হচ্ছে তাহলে রোগগুলোর নাম আছে, হয়েছে। আর্সেনিক ঘটিত রোগের নাম হচ্ছে ইতাই ইতাই, আর্সেনিক ঘটিত রোগের নাম ইতাই ইতাই। আচ্ছা, পারদ ঘটিত রোগের নাম হচ্ছে মিনামাটা, পারদ মিনামাটা, ইয়েস, পারদ ঘটিত রোগের নাম কি, মিনামাটা। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, এ দেখো মিনামাটা আর ইতাই ইতাইয়ের মধ্যে খুব গুলিয়ে যায়। মনে রাখবা যে মিনামাটা কোথায় ছিল, জাপানে। জাপানের মিনামাটা শহর, সেখানে লোকে ওই পারদ ঘটিত যন্ত্রপাতি ফেলে দিত, তাই সেখানে পারদ ঘটিত রোগ হয়েছিল। এর নাম কি, শহরের নাম হচ্ছে মিনামাতা, ঠিক আছে। আর হচ্ছে আর্সেনিক ঘটিত রোগের নাম ইতাই ইতাই। আচ্ছা, এবার হচ্ছে বিভিন্ন পেশার সমস্যা আছে, এবার একটু বইতে দেখি কি আছে। হ্যাঁ, ইতাই ইতাই হচ্ছে আর্সেনিক ঘটিত রোগের নাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষের এটা দেখা গেছে। বলো, তুমি বলো। তার মানে এতক্ষণ যেগুলো পড়লাম, কটা রোগের নাম বললাম, 3টে। একটা যে পারদ ঘটিত রোগের নাম মিনামাতা, মিনামাতা। আর্সেনিক ঘটিত রোগের নাম ইতাই ইতাই, আতা। আর হচ্ছে ফ্লোরাইড ঘটিত রোগ। আচ্ছা, এরপরে মানুষের বিভিন্ন পেশার সমস্যা ও রোগ। দেখো কিছু কিছু মানুষকে, ড্রাইভার দেখো সারাদিন 8 ঘন্টা করে একসঙ্গে একটা গাড়িতে বসে, নরম সিটে বসে গাড়ি চালাচ্ছে, তাহলে সে কি হাঁটাচলা করছে না সারাদিন ধরে, দীর্ঘ সময় ধরে গাড়ি চালাচ্ছে, ফলে কি হবে, তার মাজার সমস্যা হবে, চোখের সমস্যা, কারণ একভাবে দেখতে হচ্ছে, তাই না, ঘুমের সমস্যা হবে। 2 নাম্বার, যারা মনে করো মাঠে খুব কাজ করে, কঠোর পরিশ্রম করে, তাদের কি হতে, মাজার সমস্যা হতে পারে, হাতের পেশি সমস্যা হতে পারে, তাই না। পরেরটা হচ্ছে যারা ল্যাবরেটরিতে কাজ করে। দেখো আমরা এখানে ল্যাবের কিছু কাজ করেছি, দেখা যায় কি ল্যাবরেটরিতে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের গ্যাসের তৈরি হয়, গ্যাস তৈরি হয় না, সেই গ্যাস জাতীয় পদার্থ যদি আমাদের শরীরে ঢোকে, আমাদের শরীরে ক্ষতি করবে। আচ্ছা, পরেরটা চলে আসি, যারা কয়লার খনিতে কাজ করে, কয়লার খনিতে কাজ করলে কি হয়, কয়লার গুঁড়ো সবসময় চোখে মুখে নাকে ঢুকছে, ফলে ফুসফুসের সমস্যা হবে। পরেরটা হচ্ছে কি, যারা অতিরিক্ত খেলাধুলা করে, তাদের কি সমস্যা হতে পারে, না খেলাধুলার সঙ্গে ধুলোর সম্পর্ক আবার কি, যারা অতিরিক্ত খেলাধুলা করে তাদের বলো, তুমি বলো না আমাকে, বলো শুনি, বলো অতিরিক্ত খেলাধুলা করলে কি সমস্যা হবে, হাঁপানি হয়, তাহলে বিরাট কোহলি খুলে দেওয়া দিন, টপকে দিত। বলো বলো, হ্যাঁ, অতি বেগুনি রশ্মিতে আঘাত হতে পারে। হ্যাঁ, তুমি বলো কি হয়, হার্টের ক্ষতি হয়। আচ্ছা, এরপরে চলে আসি, আগেকার দিনে যেটা হতো, আগেকার দিনে কাঠের উনুনে আর গুলের উনুনে, মানে কয়লার উনুনে রান্না করা হতো, সেক্ষেত্রে কি হতো, প্রচুর পরিমাণে ধোঁয়া হতো, দেখা হতো কি বেশিরভাগ, হ্যাঁ হ্যাঁ শুনতে, দাঁড়ানো কি বলছে বলো, যারা সারাদিন খেলে, খেলোয়াড়দের প্রচুর প্রবলেম হয়, শরীরে বিভিন্ন হরমোনের পরিমাণ কমে যায়, পেশি দুর্বল হয়ে যায় অতিরিক্ত খেলা করলে।
তুমি যে লেভেলে খেলো না, বাচ্চা লেভেলে ছোট ছোট কোচিদের। আচ্ছা এবার হচ্ছে পরেরটা, যারা মনে করো কুমোর, এই যে যারা কুমোর, এই কুমোর কাকে বলে? ওটা কামার। হ্যাঁ, মাটির জিনিস বানায়। ব্যাপার হচ্ছে যারা মাটির জিনিস বানায় তাদের কি হয়, তারা সারাদিন মোটামুটি জল ঘাটে, ফলে হয় কি তাদের হাতের আঙুলে ফাঁকে ফাঁকে কি হতে পারে, হাজা হতে পারে, চামড়াতে সমস্যা হতে পারে। আচ্ছা যারা সারাদিন মাছ কাটে, মাছ বাজে, দেখবো হাত মাত সাদা হয়ে যায় না? জলের মধ্যে সারাদিন থাকার ফলে হাতে কি হয়ে যায়, হাজার সৃষ্টি হয়, অনেক সময় ব্যাকটেরিয়া গ্রস্ত রোগও দেখা যায়। মানুষই তো ব্যাপারটা হচ্ছে, ওরা যে মাছ জলে থাকতো মানুষ, দেখো আবিষ্কার পরে হয়েছে সাধারণ জিনিসপত্র, তাই বল, যেমন মনে করো মোবাইল ফোন, এগুলো ফ্যান, দেখো খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এগুলো দেখো এর মধ্যে সব থেকে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে খাদ্য। বস্ত্র আর বাসস্থান ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে, খাদ্য ছাড়া বাঁচতে পারবে না, ঠিক আছে? না, পৃথিবীতে অনেক সাধু মহাসাধু আছে যারা জীবনে বস্ত্র পরে না, যাদেরকে বলে অঘোরী, ওরা ছাই মেঘে থাকে। তাহলে কি আচ্ছা আচ্ছা তাহলে তুমি বলবা অয়ন, মাংস যারা কাটে, মানে যারা হচ্ছে কষাই আর কি হিসাব মতো, তাদের কি কি সমস্যা হতে পারে? না, মাংস যারা কাটে তাদের হাত তো ভেজা থাকে না, তাদের ব্যাপার হচ্ছে মাংস তো প্রাণী দেহ, তাহলে মোটামুটি মনে করো 12-13 ঘন্টা যখন মাংস মনে করো কাটা হয়েছে, তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়ে যায় মাংসে। তো সেই মাংস যদি ওরা খাওয়া দাওয়া করে, অথবা সবসময় তো নাড়াঘাটা করে চলে নেই, মনে করো মাংস কাছে আগাতে দেখবো যে চক্রেশ্বর বাজারের দোকানদার, চায়ের দোকান সবাই চেনে, চা বিস্কুট দিয়ে চলে এলো, ও হাত লুঙ্গিতে এরকম করে মুছে নিয়ে বিস্কুট আর চা খেয়ে নিল, তাহলে তাহলে সব থেকে ভালো দেখা যায় হোটেলে, না না এখন তো কাগজের কাপে দেয়, তো ওই হাতে দিয়ে বিস্কুটটা খেলো, তাহলে হাতে আস্তে আস্তে, তাহলে হাতে যে খাসির মাংসের টুকরো লেগেছিল ছোট ছোট, তার মধ্যে ব্যাকটেরিয়া ছিল, সে খেয়ে নিল, তাহলে ব্যাকটেরিয়া ঘটিত রোগ হতে পারে, ছত্রাক ঘটিত রোগ হতে পারে। আচ্ছা এরপর চলেছে কলকারখানা। দেখো কলকারখানা আমাদের পশ্চিমবঙ্গে আগে অনেক ছিল, এখন আর নেই, এখন মনে করো 100-র মধ্যে 1% আছে, সব বিভিন্ন কারণে বন্ধ হয়ে গেছে, কি কারণে আমি জানি না। এবার বিষয়টা হচ্ছে যে মনে করো কারখানাতে মেন প্রবলেমটা কি, কারখানায় কলকব্জা থাকে, ঘটাং ঘটাং করে শব্দ হবে, তাহলে কি কানের সমস্যা হতে পারে। আর যখন আমরা প্রচুর সময় ধরে প্রচুর আওয়াজের মধ্যে থেকে আমাদের মস্তিষ্ক কি হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, মাথার সমস্যা হতে পারে, তাই না? আচ্ছা এরপরে চলে আসি যে হ্যাঁ ঘুমের সমস্যা হতে পারে, বলো। হ্যাঁ আসলে কি বলতো, আসল যেগুলো নিউজ চ্যানেলে দেখানো হয় না সেগুলো রেকর্ডেড, হতেই পারে, আমি বলতে পারি আমার এখানে নবোদয় একদিন পড়তে এসে কালকে চান্স পেয়ে গেছে, বলতেই পারি, হয় কখনো। আচ্ছা আমার কথা দেখো, অরূপ বলে যে ছেলেটা নবোদয়ে চান্স পেলো, আয়ুষ আমার কাছে 2 বছর পড়েছে, সহিষ্ণু 2 বছর পড়েছে, অরূপ 10 দিন পড়েছে, হচ্ছে অরূপ চান্স পেয়েছে তো। কিন্তু প্রশ্ন হচ্ছে অরূপ কি আসলে আমার কাছে যদি 10 দিনও পড়ে, ও তো 1 বছর যেখানে থাকতো সেখানে পড়াশোনা করে তারপরে তো এসছে, এবার এই কথাটা কেউ বলে না, ঠিক না? আমিও তাই বললাম, আমার কাছে 10 দিন এসছে, আমি চান্স পাই দিয়েছি, কিন্তু আসল কথা তো সেটা না। মানুষ যখন সঠিকভাবে কথা বলতে আসবে তখন তাকে পরিষ্কার করে বোঝানো হবে জিনিসটা। আর 2 বছর পরে বাজে কথা, বাজে কথা, আমি বললাম না বাজে কথা, এগুলো হয় না কখনো। কে
হয় কখনো তা। আচ্ছা, কত জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে। দেখো, তোমরা পড়াশোনা করেছো, আমরা পড়াশোনা করেছি, আমাদের প্রবলেম হয়। যারা প্রচুর পড়াশোনা করে তাদেরও রোগ হয়, যারা কম পড়াশোনা করে তাদের রোগ হয়। ব্যাপারটা হচ্ছে কি বলতো, সারা পৃথিবীতে মানুষ কোনো না কোনো কাজের সঙ্গে সবাই যুক্ত, কেউ বেকার বসে নেই। মানে আমি ইনকাম করার কথা বলছি না, কোনো না কোনো কাজ মানুষ করে। দেখো, যে পড়াশোনা করে সে সারাদিন বসে বসে পড়াশোনা করে, তারও রোগ হবে। যে সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকে, প্রচুর টাকা ইনকাম করে, তারও রোগ হবে। যে মনে করো খেলাধুলা করে খেলাধুলা বেশি বেশি করে, খাওয়া দাওয়া করে না সেরকম, তারও রোগ হবে। তাহলে প্রবলেম সব দিকেই আছে। যে মাস্টার মশাই সারাদিন আমার মতো বসে বসে পড়াচ্ছে, তারও রোগ হবে, সবার হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের তাহলে জীবন চর্চা কেমন হওয়া উচিত, সেটা আমাদের জানতে হবে, এবং তার জন্য কি করতে হবে, বেশি করে না। আবার পড়াশোনা করতে হবে। না না, পড়ে আমাদের অ্যাপ্লাই করা শিখতে হবে। তোমাদের শুনে না, এই যে পেছনে কথা না, আমাদের স্কুল এডুকেশনের যে মেন প্রবলেম হচ্ছে, স্কুল এডুকেশনে আমাদেরটা মানে ভারতের যে সিস্টেম সেটা হচ্ছে থিওরিটিক্যাল। দেখবা যে যারা ইংরেজি মিডিয়ামে সিবিএসসি বোর্ডে পড়াশোনা করে, তারা দেখবো প্রচুর প্র্যাকটিক্যাল থাকে। ওদের বলে গান করতে হবে, নাচ করতে হবে, ওদের নাম্বার থাকে। কিন্তু আমাদের এখানে ক্লাসই হয় না, গান নাচ তো দূরে থাক, হলো 2 নাম্বার। বাস্তবে কেউ কিছু মানে বাস্তবায়িত করে কেউ দেখাই না, শুধু মুখে বলে দেয় যে কি H2SO এর মধ্যে অ্যালুমিনিয়াম মেশাও, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। চেষ্টা করেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের বিষয়টা হচ্ছে আমরা পড়াশোনা করব কেন করব, কোনো কিছুকে ব্যবহার করার জন্য। আমরা ভবিষ্যৎ এমনি না, তোমরা যখন বড় হয়ে যাও তোমরা বুঝতে শিখে যাবা। এখন তো নাম্বারের জন্য পড়াশোনা করছো, পরে বেঁচে থাকার জন্য পড়তে হবে। যে সকালবেলা 2 মিনিট হাঁটতে হয় বা 10 মিনিট হাঁটতে হয়। হাঁটতে লাগে এবার দেখবে যে একদিন পড়ার পরে মানে পড়তে আসে তুমি হয়তো 2-1 দিন হাঁটছো, এরকম। সাইকেলে চলে আসলে দাম হয়ে যায়। আচ্ছা, এবার চলে আসি যে পড়াশোনায় দেওয়া না। দেখো, এই চ্যাপ্টারে বেশি কিছু নাই। পেজ নাম্বার 364। আচ্ছা, 62। নতুন বই টেক্সট, আচ্ছা আগে শিক্ষক বই দেখে না, তবে টেক্সট দিচ্ছি। 162 362 হ্যাঁ, 7:30 বাজে তো। আমার বাগানে অনেক জায়গা আছে, ঘড়িটা ফেলে দিয়ে আসো। আচ্ছা, তোমরা হচ্ছে যেটা পড়বা সেটা হচ্ছে যে 1 নাম্বার প্রশ্ন, মানুষের শরীরে পারদ কোথা কোথা থেকে প্রবেশ করতে পারে। আচ্ছা, ঘড়ির ব্যাটারি কেউ কোনোদিন পড়েছো? ঘড়ির ব্যাটারি বেঁধে অনেক কিছু লেখা থাকে, দেখো এখন পড়োনি। বা লিথিয়াম আয়ন ব্যাটারি অনেকে কিনেছো, দেখো ওর উপরে লেখা থাকে নো Hg নো Ar, মানে পারদের সঙ্গে Hg, পারদ নেই ওর মধ্যে। আবার হ্যাঁ, অনেক কিছু দেওয়া থাকে। ঠিক আছে, 2 একের পরে 2, একের পরে 2 এর হচ্ছে পারদ। শুধু সেকেন্ড প্যারাটা পড়তে হবে। হ্যাঁ, তৃতীয় পরীক্ষা হবে। সেকেন্ড প্যারা মানে দেখো লেখা আছে না, প্রথম প্যারাটা বাদ দাও, দ্বিতীয় প্যারা। পারদ যৌগ দেহে প্রবেশের ফলে যে সকল উপসর্গ দেখা যায়। দ্বিতীয় কোশ্চেনটা পড়বে এখানকার, প্রথমটা পড়তে হবে না, দ্বিতীয়টা পড়বা। আচ্ছা, 3 নাম্বার আর্সেনিকের প্রভাবে মানুষের শরীরের লক্ষণ। 4 নাম্বার ফ্লুরাইড। 5 নাম্বারের সেকেন্ড প্যারা, 5 নাম্বারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভূগর্ভস্থ জলে আর্সেনিক পাওয়া যায়। 5 নাম্বার কোশ্চেনের সেকেন্ডটা। ইয়েস। 6 নাম্বার কোশ্চেনের লাস্ট প্যারা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ফ্লুরাইডের ওই আয়ন পাওয়া যায়। আরে চুপ থাকো, চুপ। 8 নাম্বার পেশাগত রোগ, 2টি পেশাগত রোগের নাম। হ্যাঁ, 7 দেইনি, 8 দিয়েছি। না, 8 পুরোটা। তাহলে আজকে কটাই থাক। বিশ্বজিৎ, এটা বিশ্বজিৎকে দাও। আচ্ছা, টেক্সট বইয়ে যারা দাগাবা তাদের হচ্ছে পেজ নাম্বার 259 পর্যন্ত। যাও, আজকের মতো ছুটি। এরকম করে